প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামালের একটি সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস নিশ্চয়ই সংবাদপত্রের কল্যাণে অনেকের নজরে এসেছে, আমি আশা করছি। তো যদি না এসে থাকে, আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মারুফ কামাল প্রায়শই বিএনপি বিষয়ক তথ্য নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন বিষয়ে তিনি পোস্ট দিয়ে থাকেন বা স্ট্যাটাস দিয়ে থাকেন। তো মারুফ কামাল সেই স্ট্যাটাসে শেয়ার করছিলেন একটি ভিন্ন ধর্মী বিষয়, আর সেটি ছিল গত ৩রা এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রেক্ষাগৃহে গিয়েছিলেন বা সিনেমায় গিয়েছিলেন কন্যা জাইমা রহমানকে নিয়ে মুভি দেখবার জন্য। সেই বিষয়ক এই স্ট্যাটাস। তো অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই বিষয়ে কথা বলবার কি আছে। প্রিয় দর্শক শ্রোতা, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই এপিসোডের শেষের দিকটি বা পরবর্তী অংশটুকু। দয়া করে সঙ্গে থাকবার জন্য অনুরোধ করছি। তো মারুফ কামাল তার সেই স্ট্যাটাসে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী যখন ৩রা এপ্রিল মুভি দেখতে গেলেন, তো মারুফ কামাল ভেবেছিলেন তিনি হয়তো ঈদে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত বনলতা এক্সপ্রেস মুভিটি দেখতে গিয়েছেন। এটি তিনি মনে করেছিলেন, কারণ কিছু গণমাধ্যম এরকমই রিপোর্ট করেছে। আর আমাদের গণমাধ্যমগুলো তো প্রায়শই মিস রিপোর্ট করে থাকে, ভুলভাল রিপোর্ট করে। তো তিনি এরকম কিছু গণমাধ্যমের দেয়া তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্তে এসেছিলেন যে তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে নিয়ে চঞ্চল চৌধুরী অভিনীত বনলতা এক্সপ্রেস মুভিটি দেখতে গিয়েছিলেন। তাতে মারুফ কামালের দুই ধরনের অনুভূতি হয়েছিল, যা তিনি স্ট্যাটাসে প্রকাশ করেছেন। প্রথমত, তার ভালো লেগেছে যে প্রধানমন্ত্রী বাংলা চলচ্চিত্র দেখতে গিয়েছেন, তাতে করে নিভে যাওয়া বাংলা চলচ্চিত্র শিল্পটি হয়তো উজ্জীবিত হবে, যে প্রধানমন্ত্রীও বাংলা চলচ্চিত্র দেখছেন, বাংলা মুভি দেখছেন। এটি ভেবে তার ভালো লেগেছিল। আর তার খারাপ লেগেছিল বা তেতো অনুভূতি হয়েছিল যখন তিনি জানলেন যে বনলতা এক্সপ্রেস মুভি দেখতে গিয়েছেন তিনি। আর কারণ হলো সেই মুভির কেন্দ্রীয় চরিত্র চঞ্চল চৌধুরী, সেই জন্য তার খারাপ লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, চঞ্চল চৌধুরী একজন অসাধারণ অভিনেতা, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। চঞ্চল চৌধুরীর নেতিবাচক দিকটি সম্পর্কে আলোচনায় আসছি, এখনই কেউ আমার সম্পর্কে সিদ্ধান্তে আসবেন না দয়া করে যে আমি চঞ্চল চৌধুরীকে প্রমোট করবার চেষ্টা করছি বা সহনীয় করে তোলবার চেষ্টা করছি। মোটেই বিষয়টা এরকম না। আলোচনা নানা দিকে যাবে, দয়া করে ধৈর্য রেখে শুনবেন। তো চঞ্চল চৌধুরী একজন অসাধারণ অভিনেতা আমি নিজে মনে করি, এবং আমি তার একজন অভিনেতা হিসেবে তার একজন ভক্ত ছিলাম। আমি পাস্ট টেন্স ব্যবহার করছি। তো অন্য সব কিছু বাদ দিয়ে বিশেষভাবে যদি উল্লেখ করি তার আয়নাবাজি বাংলা চলচ্চিত্রে তার অভিনয় নিশ্চয়ই আপনাদের অনেকের মনে দাগ কেটেছে, যদি আপনি সেই মুভিটি দেখে থাকেন। আমি দেখেছি এবং আমার কাছে অন্যরকম মনে হয়েছে। আর এর বাইরেও নাটকে তার দুর্দান্ত উপস্থিতি নিশ্চয়ই ভালো লাগবার মতো। এই মুহূর্তে আমি অভিনেতা চঞ্চল চৌধুরীকে মূল্যায়ন করছি, প্রিয় দর্শক শ্রোতা। তো আবার ফিরে আসি মারুফ কামালের কথায়। তো মারুফ কামাল খান কেন দুঃখ পেলেন চঞ্চল চৌধুরীর অভিনীত মুভি দেখতে গিয়ে যাওয়ার কারণে প্রধানমন্ত্রী? তো সেটি তিনি উল্লেখ করেছেন। তিনি কিছুটা পেছনে ফিরে গিয়ে, বছর 10 পেছনে ফিরে গিয়ে 2015-র কথা আমাদের মনে করিয়ে দিচ্ছিলেন। আর 2015-র জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের সময়গুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে, প্রিয় দর্শক শ্রোতা। সেই সময়টিতে বেগম খালেদা জিয়াকে নেতাকর্মী সহ গুলশানের কার্যালয়ে আটকে রাখা হয়েছিল। তিনি সেখান থেকে বেরোতে পারছিলেন না লম্বা সময় ধরে, এবং আটকে রাখবার জন্য ডজনখানিক ইট বালু বোঝাই ট্রাক দিয়ে সামনে পেছনে ব্যারিকেড দেওয়া হয়েছিল, যাতে সেই বাড়িতে কোনো গাড়ি ঢুকতে না পারে, সেই বাড়ি থেকে কোনো গাড়ি বেরোতে না পারে। অর্থাৎ সেই বাড়িটিকে যোগাযোগ বিচ্ছিন্ন করবার ব্যবস্থা করেছিলেন আমাদের পলাতক মহিয়সী শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। তো সেই বাড়িতে তখন মারুফ কামালও আটকা ছিলেন। চিরামুড়ি খেয়ে তাদের দিন কেটেছে, তিনি আবার উল্লেখ করলেন, যদিও সেটি আমরা আগেই জানি। তিনি উল্লেখ করেছিলেন যে চিরামুড়ি খেয়ে তাদের দীর্ঘ সময় সেখানে থাকতে হয়েছে। একটি অস্বস্তিকর অবস্থা ছিল পুরো জাতির জন্য আসলে। তো যাই হোক, শেখ হাসিনা সেই মহান কাজটি করেছিলেন তখন, আর তার ফল তিনি পেয়েছেন হাড়ে হাড়েই। যারা এইসব কাজ করবেন তারা ফল পাবেন। তো শেখ হাসিনা করেছিলেন ভবিষ্যৎ বুঝতে না পেরে। তো সেখানে মারুফ কামাল উল্লেখ করলেন যে তখন আওয়ামী লীগ দলীয় হাই প্রোফাইল মন্ত্রী, হেভি ওয়েট মন্ত্রী শাহজাহান খান সেখানে রীতিমতো মহড়া দিতেন নেতাকর্মীদের নিয়ে।
ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করতেন বেগম খালেদা জিয়া এবং তার লোকজনকে ভয় দেখাবার জন্য। এমনকি তথ্য প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিমও সেখানে উপস্থিত থাকতেন। তারানা হালিম এবং তিনি থাকবার কারণে সংস্কৃতি কর্মীরা সেখানে আসতেন সেই জায়গাটিতে। তো তারানা হালিম আমার পছন্দের একজন অভিনেত্রী, নিশ্চয়ই আপনাদের অনেকের পছন্দ, যারা অভিনয় পছন্দ করেন, নাটক দেখতে ভালোবাসেন, অভিনয় মূল্যায়ন করেন, বুঝেন বিষয়টি, তাদের কাছে ভালো লাগবার কথা। তারানা হালিম একজন অসাধারণ অভিনেত্রী। আবারও বলছি, আমি এই মুহূর্তে অভিনেত্রী তারানা হালিমকে মূল্যায়ন করছি। আচ্ছা, তো সেই তারানা হালিমের নেতৃত্বে সংস্কৃতি কর্মীরা সেখানে আসতেন বা যেতেন বলাই ভালো। তো এখন সেখানে অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা যেত, আর চঞ্চল চৌধুরী হম্বিতম্বি করতেন অন্যান্য অতি উৎসাহী সংস্কৃতি কর্মীদের সঙ্গে মিশে, মিছিল করতেন, স্লোগান দিতেন। মারুফ কামাল খান বলেছেন মস্তানি করতেন, যে তিনি মস্তানি করতেন দোস্তের মতো খালেদা জিয়ার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। কারণ তিনি তখন অতি বড় আওয়ামী লীগ হয়ে উঠেছিলেন, অতি বড় প্রগতিশীল হয়ে উঠেছিলেন চঞ্চল চৌধুরী। আর আরেকটি বিষয় হলো, এটিও গবেষণার ব্যাপার এটি আমি হয়তো এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে আপনাদের বলতে পারছি না। আমাদের সংস্কৃতি কর্মীদের অনেককেই দেখা গেছে বাংলাদেশের প্রথিতযশা নিজ নামে যারা খেত স্বনামে, এমন সংস্কৃতি কর্মীরা কিন্তু বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। বরাবরই দেখেছি, আমি ছোটবেলা থেকে বিষয়টি দেখে এসেছি, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। তো বিএনপি বা অন্য দলগুলো সেভাবে সাংস্কৃতিক অঙ্গনকে তারা সেভাবে কাবু করতে পারেনি, সংস্কৃতি কর্মীদের তাদের দলে সেভাবে ভেড়াতে পারেনি, এটি সত্যি কথা। তো অনেকে হয়তো খুব সংকীর্ণ মূল্যায়ন যদি অল্প সময় করতে চাই, অনেকে হয়তো বলবেন যে সংস্কৃতি কর্মীরা সাধারণত মুক্ত মনের হয়ে থাকে, তারা ধর্মীয় বাড়াবাড়ি পছন্দ করেন না, তারা উগ্রবাদ, জঙ্গিবাদ এগুলো পছন্দ করেন না। তো আওয়ামী লীগ যেহেতু একটি প্রগতিশীল দল, তাই আওয়ামী লীগ ঘেঁষা তারা। তো এর চেয়ে মিথ্যাচারিতা বাংলাদেশে আর কিছু হতে পারে না। আওয়ামী লীগকে প্রগতিশীল দল মনে করা এটি ভয়ঙ্কর অপতথ্য এবং মিথ্যা, এটি সর্বৈব মিথ্যা। আওয়ামী লীগ কখনোই কোনো প্রগতিশীল দল ছিল না, কোনো কালে ছিল না। আওয়ামী লীগ সুবিধা মতো ধর্মকে ব্যবহার করেছে, আবার ধর্মকে ছুঁড়ে ফেলেছে, সুবিধা মতো জঙ্গিবাদের কার্ড খেলেছে। পুরো শেখ হাসিনার 15.5 বছর আমরা দেখেছি কিভাবে জঙ্গিবাদের কার্ড খেলেছে, ইসলামী উগ্রপন্থার কার্ড খেলেছে, ধর্মান্ধতার কার্ড খেলেছে আওয়ামী লীগ। আবার সুবিধা মতো মৌলানা সাহেবদের নিয়ে অতীতে জোটও করেছে, সমালোচনার মুখে আবার সেই জোট ভেঙে দিয়েছে। তো এইসব সব কিছু আমাদের জানা আছে। আর আওয়ামী লীগ যারা করে তারা তো এই দেশেরই মানুষ, তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের আত্মীয়, তারা আমাদের কাছের মানুষ। বিএনপির চাইতে আওয়ামী লীগের লোকের মধ্যে মাথায় টুপি বেশি, অনেকেরই টুপি বেশি, অনেক দাড়িওয়ালা আওয়ামী লীগ করেন এবং তারা ধার্মিক। প্রচলিত অর্থে আমরা যাকে ধার্মিক বলি, তারা ধার্মিক। এবং তারা এই দেশে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়, অন্য ধর্মের লোকের উপর হামলা হয়, সেই হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়েছিলেন, বরাবরই দেখেছি। আমরা কক্সবাজারের রামুর ঘটনা যদি আমরা খতিয়ে দেখবার চেষ্টা করি, সেখানেও দেখা গিয়েছে উস্কানি দেয়া, সম্মুখ সারিতে থাকা বড় বড় আওয়ামী লীগ নেতা। তো তারা উগ্রপন্থা অবলম্বন করেন, জঙ্গিবাদ সমর্থন করেন, অন্য ধর্মের লোকের ব্যাপারে সুরসুরি আছে, কারণ তারা মুসলমান না, তারা হিন্দু, তারা বৌদ্ধ, তারা খ্রিস্টান, এদের প্রতি এক ধরনের অ্যালার্জি আছে। এমন লোকের সংখ্যা আওয়ামী লীগে কম নেই, যথেষ্টই আছে। যদিও তারা বিএনপির বিরুদ্ধে এত বছর অপপ্রচার করেছেন, জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করেছেন যে এই দলগুলো ডানপন্থী, তারা মৌলবাদ, জঙ্গিবাদ ঘেঁষা, এবং তারা ক্ষমতায় থাকলে দেশ জঙ্গিবাদে ভরে যাবে, উগ্রপন্থা ছেয়ে যাবে সব জায়গায়, এই অপতথ্য প্রচার করা হয়েছে। কিন্তু এর বেনিফিট আওয়ামী লীগই নিয়েছে, অপতথ্য প্রচার করেছে এবং এর বেনিফিট তারা নিয়েছে। নিজেদেরকে এক ধরনের সিওডো, যাকে আমরা বাংলায় বলতে পারি লোক দেখানো মেকি, আসল না নকল, সিওডো প্রগতিশীল দল হিসেবে নিজেদের দাঁড় করাবার কিংবা প্রমাণ করাবার চেষ্টা করেছে। এবং শেখ হাসিনা বহির্বিশ্ব, আন্তর্জাতিক বিশ্বের কাছেও প্রচার করেছে 15 বছর, এবং জঙ্গি নাটক করে নানাভাবে পশ্চিমীদের মন জয় করবার চেষ্টা করেছে, পশ্চিমীদের দৃষ্টি অন্যদিকে ফেরাবার চেষ্টা করেছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে, কারণ আওয়ামী লীগ একমাত্র প্রগতিশীল দল বাংলাদেশের। আওয়ামী লীগই ভিন্ন ধর্মের লোকের স্বার্থ রক্ষা করে, আওয়ামী লীগ এই দেশে ধর্মনিরপেক্ষতা প্র্যাকটিস করে। সো এই দলটিকে ক্ষমতায় রাখতে হবে, এই দলটি তোমাদের জন্য ভালো। এবং তাই আওয়ামী লীগ যা ইচ্ছে তাই করতে পেরেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, জঙ্গি নাটক সাজিয়ে ক্রসফায়ারে লোককে হত্যা করেছে, সব কিছুর বৈধতা তারা তৈরি করেছে পশ্চিমীদের চোখে, এবং পশ্চিমীরাও দেখেও না দেখার ভান করেছে। তারা মনে করেছে সত্যিই তো আওয়ামী লীগই তো একমাত্র প্রগতিশীল দল। এই মিথ্যাচারিতা এই দেশে চলেছে যুগ যুগ ধরে। সো প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা আর ওদিকে নেব না, এখন আবার ফিরে আসি অভিনেতা চঞ্চল চৌধুরীর বিষয়ে।
তো চঞ্চল চৌধুরী আমার পছন্দের অভিনেতাদের একজন, তারানা হালিম পছন্দের অভিনেতাদের একজন, এবং হাসিনা আমলে আরেক হাই ভোল্টেজ সংস্কৃতি কর্মী আসাদুজ্জামান নূর। ছোটবেলা থেকে আমি তার ভক্ত, নিশ্চয়ই আপনারাও অনেকে। তার দুর্দান্ত অভিনয় শৈলী, তার কথা বলার ধরন, তার সব কিছু আমার পছন্দের ছিল। আসলে সত্যি কথা বলতে গেলে ছিল, বাস্তব ব্যবহার করছি। তো সেই আসাদুজ্জামান নূরকেও আমরা দেখলাম কিভাবে আওয়ামী মোসায়েব হয়ে উঠলেন, কিভাবে হাসিনার অঙ্গুলি হেলনে উদ্বোস করলেন, এবং কিভাবে আওয়ামী রাজনীতি করে শত শত হাজার হাজার কোটি টাকা কামালেন। আপাতমস্তক একজন দুর্নীতিপরায়ণ মানুষ হয়ে উঠেছিলেন। এবং হাসিনার আমলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে যতবার, যত জায়গায়, যত রকম ফরম্যাটে, একটি বার এই সংস্কৃতি কর্মীরা সেই সবের বিরুদ্ধে কোনোদিন কথা বলেননি। তাদের কাছে সেই সব জায়েজ ছিল, বৈধ ছিল, কারণ আওয়ামী লীগ করছে, তাই সেগুলো বৈধ। আসাদুজ্জামান নূর, তারানা হালিম, চঞ্চল চৌধুরী কোনো দিন টু শব্দ করেননি কোনো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে, কোনো দিন বলেননি। এটি সম্ভব ছিল, অসম্ভব ছিল না। তারা বলতে পারতেন যে আমরা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগের নীতি আদর্শ ধারণ করি, আমরা মনে করি আওয়ামী লীগ প্রগতিশীল দল, তাই আমরা এটি করি, সব ঠিক আছে। বাট কিছু আওয়ামী নেতাকর্মী কিংবা সরকারের বিভিন্ন মহল, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে সরকার যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছিলেন, এই দেশের মানুষকে গুম, খুন, গুপ্ত হত্যা এইসব করছিলেন, তখন তারা প্রতিবাদ করতে পারতেন, এবং তাদের সেই প্রতিবাদটি কিন্তু কাজে দিত। মানবতার পক্ষে তারা দাঁড়াতে পারতেন। একটি বারের জন্য কোনো সংস্কৃতি কর্মী কখনো দাঁড়াননি। সো তারা আপাদমস্তক বাটপাট, প্রতারক, ধান্দাবাজ, এবং তারা কপট। তাদের প্রগতিশীলতার মুখোশ ছিল শুধু, তারা কখনোই প্রগতিশীল মানুষ ছিলেন না। আমরা যদি আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকাই, প্রগতিশীল মানুষেরা কখনোই কোনো ধার্মিকের বিরুদ্ধেও যদি কোনো অত্যাচার হয়, নির্যাতন হয়, কোনো জঙ্গিকেও যদি তার মানবাধিকার লঙ্ঘন করা হয়, সেই সময় প্রতিবাদ করেন সত্যিকারের প্রগতিশীলেরা। কারণ সত্যিকারের প্রগতিশীলরা মানবতাবাদী হয়ে থাকেন, মানবতা ধারণ করেন, মানবতার পক্ষে কথা বলেন, মানবাধিকার লঙ্ঘন হলে তারা উচ্চ কণ্ঠ হন। কিন্তু আমাদের এই সাংস্কৃতিক, আমি দুঃখিত, অতীতে তাদের নিয়ে অনেক কথা হয়েছে। কেউ বলছেন কালচারাল ফেসিস্ট, কেউ বলছেন সাংস্কৃতিক বেশ্যা। আমি দুঃখিত এই শব্দটি উচ্চারণ করবার জন্য। তাদেরকে অনেকে এইসব বিশেষণে বিশেষিত করেছেন। তো আমি সেই সবের সঙ্গে একমত কিনা আমি সেটি বলছি না, কিন্তু অন্তত এটুকু তো বলবো তারা কালচারাল ফেসিস্ট, এতে কোনো সন্দেহ নেই। তাদের অ্যাক্টিভিটিস, তাদের আচরণ, তাদের সব কিছু, তাদের অবস্থান ফেসিজমের দিকে আমাদের ইঙ্গিত করে, এবং তারা যে ফেসিস্ট এতে আমাদের কোনো সন্দেহ নেই। তো এই অভিনেতা অভিনেত্রীরা, এবং আমরা দেখেছি ক্রীড়াঙ্গনের কেউ কেউ, আমরা একটি নাম যদি শুধু এখন নেই, সাকিব আল হাসান, কোথায় ছিলেন তিনি? এই দেশের মানুষের মাথায় ছিলেন, চোখের মনে ছিলেন, কতটা পচিয়েছেন নিজেকে, এখন তার নাম পর্যন্ত অনেকে শুনতে পারেন না। শুধু হাসিনার চাকর হয়ে উঠেছিলেন, মোসাহেব হয়ে উঠেছিলেন, হাসিনার অঙ্গুলি হেলনে উদ্বোস করতেন। আর আমি আমার এই ভিডিওর থাম্বনেইলে বা পাশে যে ছবিটি ব্যবহার করেছি, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন চঞ্চল চৌধুরীর ছবি। সেখানে চঞ্চল চৌধুরী নিচু হয়ে শেখ হাসিনাকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, পেন্নাম হুই কর্তা বলে তার পায়ে মাথা টুকছেন। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, তীর চিহ্ন দিয়ে সেখানে অবস্থানটি দেখানো হয়েছে। তো চঞ্চল চৌধুরীরা এভাবেই আওয়ামী দালালি করেছেন। শেখ হাসিনার মোসাহেব, শেখ হাসিনার চাকর, শেখ হাসিনার ভৃত্য, শেখ হাসিনার সেবাদাস হয়ে উঠেছিলেন এই অভিনেতা অভিনেত্রীরা। তো সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্রীড়াঙ্গনের লোকদের বলছিলেন, খেলোয়াড়দের বলছিলেন, তোমরা রাজনীতি থেকে দূরে থাকো। ভালো উপদেশটি আমার পছন্দ হয়েছে, কারণ ক্রীড়াঙ্গনে যারা নাম করেছেন, জনপ্রিয় হয়েছেন, দেশের মানুষের ভালোবাসার পাত্র হয়েছেন, দেশের মানুষ তাদের শুধু ক্রীড়াঙ্গনের লোক হিসেবে দেখতে চাচ্ছেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একজন লিমিটেড মানুষ হিসেবে দেখতে চাচ্ছেন না। তো এই সত্যটি ক্রীড়াঙ্গনের লোকেরা যত তাড়াতাড়ি উপলব্ধি করবেন ততই ভালো। এক্সকিউজ মি। এবং শুধু ক্রীড়াঙ্গন না, সাংস্কৃতিক জগতের কথা যদি বলি, এই যে পৌঁছে গেলেন আমাদের বিখ্যাত অভিনেতারা, যাদের নাম দিলাম, আসাদুজ্জামান নূর, চঞ্চল চৌধুরী, তারানা হালিম, অভিনেতা রিয়াজের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো রিয়াজও বড় ধরনের চামচা হয়ে উঠেছিলেন শেখ হাসিনার। তো এরা এখন পৌঁছে গেছেন। এরা কিন্তু জনগণ এদেরকে, এরা যেই জায়গায় আছেন, জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন, ভালোবাসার জায়গায় এসেছিলেন জনগণের ভালো লাগা ভালোবাসাতে কেন্দ্র করে। আর সেই ছিল তাদের পুঁজি, জনগণের ভালোবাসা। কিন্তু তারা এখন কোথায়? তাদের কোনো অবস্থান নেই। তারা মবের শিকার হবেন প্রকাশ্যে আসলে অনেকেই, সেই সম্ভাবনা, সেই আশঙ্কা তৈরি হয়েছে। আচ্ছা, তো এখন যারা সেটি করেননি এখনো, তারা কি করবেন আগামী দিনে? এখন বিএনপি সরকারে তারা আবার বিএনপির তারেক রহমানের মোসাহেব হয়ে উঠবেন, তারেক রহমানের কিংবা তার মন্ত্রীদের অঙ্গুলি হেলনে উদ্বোস করবেন। এটি তাদের ব্যাপার। তারা যদি অতীত থেকে শিক্ষা নেন, আসাদুজ্জামান নূর, চঞ্চল চৌধুরী, তারানা হালিম,
রিয়াজ, সাকিব আল হাসান, এদের যে পরিণতি সেটি থেকে যদি শিক্ষা নেন তাহলে খুবই ভালো হবে। সাংস্কৃতিক অঙ্গনের জন্য, ক্রীড়াঙ্গনের জন্য চমৎকার একটি কাজ হবে। আর আবারও ফিরে আসছি তারেক রহমানের কথায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কথায়। তিনি বলছিলেন যে আপনারা রাজনীতি থেকে দূরে থাকুন। এখন তার কাছে আমার একটি বিনীত জিজ্ঞাসা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, আপনি কি সাংস্কৃতিক অঙ্গনের লোকদেরকে একই বার্তা দিতে চান? একই প্রশ্ন তাদের কাছে আপনি ছুড়ে দিতে চান? তাদেরকে বলতে চান যে আপনারা রাজনীতি থেকে দূরে থাকুন? পারবেন সেটি করতে? কিংবা ছাত্রদেরকে বলতে পারবেন যে বাবারা, মায়েরা, তোমরা ছাত্র রাজনীতি ছেড়ে দাও, তোমরা শুধু ছাত্রদের সংগঠনগুলো করো, তোমরা যেই যে শিক্ষা প্রতিষ্ঠানে আছো সেখানে স্টুডেন্ট কাউন্সিল সেটা করো, ছাত্রদের যে সংগঠনগুলো আছে সেগুলো করো, ডাকসু, রাকসু, চাকসু এগুলো সবই থাকবে, সেগুলো ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, কোনো দলীয় গুন্ডামি, কোনো দলীয় সন্ত্রাস, পলিটিক্যাল ভায়োলেন্স, পলিটিক্যাল গুন্ডামি, হুলিগানিজম এসব কিছুই সেখানে হবে না, এবং কোনো দলের নাম থাকবে না, আমার দলের না, অন্য কারোই না। তিনি কি পারবেন ছাত্রদের এই বার্তা দিতে? এবং তার কন্যা জাইমা রহমান যদি আজকে বিশ্ববিদ্যালয়ে পড়তেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে, তিনি কি চাইতেন তার কন্যা জাইমা রহমান দলীয় রাজনীতি করুক? চাইতেন না কখনোই। যদি না চাইতেন তাহলে সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তার কি অনুরোধ, তার কি পরামর্শ? তাদেরকে কি তিনি বলবার সাহস রাখেন যে তোমরা ছাত্র রাজনীতি করবে না, নো ম্যাটার হোয়াট, কোন দল, এমনকি আমার দল হলো না? পারবেন সেটি বলতে? এই প্রশ্নটি তার কাছে আমার থাকলো। এবং সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের এবং যারা এখন প্রখ্যাত, তারা এখনই অনেকেই বিএনপি ঘেঁষা তোড়জোড় শুরু করেছেন, এগিয়ে আসছেন এক পা এক পা করে। তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা শুধু সংস্কৃতি কর্মী থাকুন, বিএনপি করবেন না? শেখ হাসিনার আমলের কথা মনে করুন, অমুক অমুক হাই প্রোফাইল অভিনেতা অভিনেত্রীর কথা মনে করুন, তারা পৌঁছে গেছে রাজনীতি করে, আপনারাও কি পৌঁছতে চান? না চাইলে রাজনীতি করবেন না, বিএনপি রাজনীতিও না, আপনারা সংস্কৃতি অঙ্গন নিয়ে থাকুন। বলতে পারবেন তিনি এইসব কথা? এই প্রশ্ন তার কাছে আমার থাকলো, বিএনপি নেতাকর্মীদের কাছেও থাকলো, এবং দেশের সব মানুষের কাছে থাকলো। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য।